ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভাইরাস, যা কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ প্রাণ। আমি জানি এই ভাইরাসের প্রতিষেধক কি। কে এই রহস্যময় বালক? যেখানে দেশ বিদেশের সেরা বিজ্ঞানীরা হার মানছে, সেখানে এই ছেলেটি কি পারবে দেশকে বাঁচাতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। গল্পের শুরুটা হয় এক গা ছমছমে নিস্তব্ধতা দিয়ে। ২০২৬ সাল, ঢাকা শহর, যা একসময় মানুষের কোলাহলে কান পাতা দায় হতো, আজ সেখানে শ্মশানের নীরবতা। মাঝে মধ্যে কেবল সাইরেনের বিকট শব্দ সেই স্তব্ধতা ভেঙে দেয়। এক মরণঘাতী ভাইরাস কেড়ে নিচ্ছে লক্ষ মানুষের প্রাণ। মরণ ছোবল ২৬ এই নামেই ডাকা হচ্ছে সেই রহস্যময় ভাইরাসকে। বাতাস থেকে ছড়ায় এই বিষ, ফুসফুসকে পাথর করে দেয় মাত্র কয়েক ঘণ্টায়। গত ৩ মাসে বাংলাদেশে লাশের পাহাড় জমেছে। রাজধানীর শ্মশান আর কবরস্থানগুলোতে জায়গা নেই। সরকার দিশেহারা। দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা দিনরাত ল্যাবে পড়ে থেকেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ ভাড়া করে আনা হয়েছে আমেরিকা, জার্মানি আর জাপানের বাঘা বাঘা ভাইরোলজিস্টদের। আজ ঢাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই হাই প্রোফাইল বিজ্ঞানীদের জরুরি কনফারেন্স। বাইরে সেনাবাহিনী টহল দিচ্ছে, ভেতরে নিশ্ছিদ্র নিরাপত্তা। কনফারেন্স রুমের ভেতরে থমথমে পরিবেশ। বড় পর্দায় ভাইরাসের জিনোম সিকোয়েন্স দেখা যাচ্ছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী ডক্টর জনসন মাইক্রোফোন হাতে নিলেন। তার মুখে হতাশা। তিনি বললেন, আই অ্যাম সরি মিস্টার মিনিস্টার, এই ভাইরাসটি কোনো প্রাকৃতিক মিউটেশন নয়। এটি একটি পারফেক্ট বায়োলজিক্যাল লুপ। এটি নিজের গঠন প্রতি মিনিটে পরিবর্তন করছে। আমাদের আধুনিক সুপার কম্পিউটারও এর অ্যান্টিডোট বের করতে ব্যর্থ হয়েছে। মানবজাতি সম্ভবত এক বিশাল বিলুপ্তির পথে। পুরো রুমে কান্নার রোল পড়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ঠিক তখনই রুমের বিশাল ওক কাঠের দরজাটা শব্দ করে খুলে গেল। সবার নজর সেদিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ১১-১২ বছরের এক কিশোর। তার গায়ে ধুলোবালি মাখা একটা পুরনো টি শার্ট, পায়ে ছেঁড়া চটি, হাতে একটা ময়লা প্লাস্টিকের বস্তা। নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি করে তাকে ধরতে এলো। এই টোকাই, এখানে কিভাবে ঢুকলি? বের হ এক্ষুনি। এক গার্ড তার কলার ধরে হ্যাচকা টান দিল। কিন্তু ছেলেটি ভয় পেল না। সে চিৎকার করে বলল, স্যার, জনসন সাহেব যা বলছেন তা ভুল। এটা কোনো বায়োলজিক্যাল লুপ নয়, এটা একটা সাইলেন্ট সুইচ। আপনারা ভুল চাবিকাঠি দিয়ে তালা খোলার চেষ্টা করছেন। আমাকে মাত্র ১০ মিনিট সময় দিন, আমি ল্যাবে প্রমাণ করে দেব এর প্রতিষেধক কি। পুরো কনফারেন্স রুমে এক মুহূর্তের নীরবতা। তারপরই হাসির রোল উঠল। ডক্টর জনসন তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, যেখানে বিশ্বের সেরা ল্যাব ফেল করেছে, সেখানে এই নোংরা রাস্তার ছেলে বলছে সে প্রতিষেধক দেবে। একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মারুফের নাম মারুফ। সে কারওয়ান বাজার বস্তিতে থাকে। মা মানুষের বাড়িতে কাজ করেন। কিন্তু কেউ জানে না মারুফ আসলে কে। মারুফ মাটি থেকে উঠে দাঁড়িয়ে জেদের সাথে বলল, আপনারা গত ৩ মাসে তো হাজার হাজার মানুষকে মরতে দেখেছেন। আমাকে ১০ মিনিট সময় দিলে কি আরও বেশি মানুষ মরে যাবে? যদি আমি না পারি তবে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কিন্তু দয়া করে আমার কথা শুনুন। লবিতে দাঁড়িয়ে থাকা দেশি বিজ্ঞানী ডক্টর আনিস, যিনি একসময় দেশের সেরা মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, তিনি মারুফের চোখের দিকে তাকালেন। সেই চোখে পাগলুটে জেদ নয়, বরং এক গভীর পাণ্ডিত্য ছিল। তিনি হাত উঁচিয়ে সবাইকে থামালেন। দাঁড়ান, একে একটা সুযোগ দেওয়া যাক। আমাদের হাতে হারানোর মতো আর কিছুই নেই। মারুফকে ল্যাবে নিয়ে যাওয়া হলো। রাজকীয় ল্যাবরেটরির ভেতরে কোটি কোটি টাকার যন্ত্রপাতির মাঝে এই ধুলো মাখা ছেলেটি এক অদ্ভুত দৃশ্য তৈরি করল। মারুফ তার বস্তার ভেতর থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া ডায়েরি বের করল। ডায়েরিটার মলাটে লেখা, প্রজেক্ট পুনর্জন্ম। ডক্টর আনিস ডায়েরিটা দেখে আতকে উঠলেন। এ তো ডক্টর আরিফুল হকের ডায়েরি, দেশের সেই কিংবদন্তি বিজ্ঞানী, যিনি ৫ বছর আগে এক রহস্যময় ল্যাব বিস্ফোরণে মারা গিয়েছিলেন। তুমি এই ডায়েরি কোথায় পেলে? মারুফ চোখের জল মুছে বলল, স্যার, তিনি আমার বাবা ছিলেন স্যার। তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল যাতে তার আবিষ্কার কেউ জানতে না পারে। আজকের এই ভাইরাসটি বাবার সেই অসমাপ্ত গবেষণারই একটা বিকৃত রূপ। যারা বাবাকে মেরেছে তারাই এই ভাইরাস ছড়িয়েছে ব্যবসার জন্য। পুরো ল্যাবে তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা। মারুফ ডায়েরির ৮৯ নম্বর পাতা খুলল। সেখানে এক অদ্ভুত রাসায়নিক সমীকরণ লেখা। মারুফ দ্রুত হাতে কিছু টেস্ট টিউব নিয়ে কাজ শুরু করল। তার হাত নড়ছে একজন অভিজ্ঞ সার্জনের মতো।
বিদেশি বিজ্ঞানীরা অবাক হয়ে দেখছেন এই ছোট্ট ছেলেটি আধুনিক কোনো সফটওয়্যার ব্যবহার না করে কেবল সাধারণ কিছু ভেষজ নির্যাস আর ল্যাবের প্রোটিন কম্পাউন্ড মিশিয়ে এক নীল রঙের তরল তৈরি করল। টাইমার চলছে, হাতে সময় মাত্র 5 মিনিট। মারুফ সেই নীল তরলটি ভাইরাসের একটি স্যাম্পলের ওপর প্রয়োগ করল। মাইক্রোস্কোপের সাথে যুক্ত বড় স্ক্রিনে সবাই তাকিয়ে আছে। কিছু সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, হঠাৎ দেখা গেল সেই অজেয় ভাইরাসটি নীল তরলের সংস্পর্শে আসতেই নিজের বিষাক্ত কাঁটাগুলো গুটিয়ে নিচ্ছে এবং মারা যাচ্ছে। মাই গড, ইটস ওয়ার্কিং! ডক্টর জনসন চিৎকার করে উঠলেন। বিদেশি বিজ্ঞানীরা একে অপরকে জড়িয়ে ধরলেন। ডক্টর আনিস মারুফকে বুকে টেনে নিলেন। ঢাকার আকাশে তখন আবার আশার আলো ফুটছে। কিন্তু মারুফের কাজ শেষ হয়নি। সে ডক্টর আনিসের কানে কানে বলল, স্যার, এই ভাইরাসের জন্মদাতা এই রুমেই আছে। ডায়েরির শেষ পাতায় বাবার খুনি আর এই ভাইরাসের চক্রান্তকারীর নাম লেখা। ডক্টর আনিস ডায়েরিটা নিয়ে সবার সামনে পড়লেন। সেখানে লেখা ছিল ডক্টর জামানের নাম, যিনি বর্তমানে দেশের ভাইরোলজি ডিপার্টমেন্টের প্রধান এবং আজকের এই কনফারেন্সের অন্যতম আয়োজক। ডক্টর জামান তখন পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জাপটে ধরল। জানা গেল ডক্টর জামান আন্তর্জাতিক এক ওষুধ কোম্পানির সাথে চুক্তি করে এই ভাইরাস ছড়িয়েছিলেন, যাতে পরে তারা প্রতিষেধক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাতে পারে। ডক্টর আরিফ এটা জেনে গিয়েছিলেন বলেই তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সত্য কখনো চাপা পায় না। বাবার সেই ডায়েরি আর ছেলের অসামান্য মেধা আজ কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। পরদিন সকালে ঢাকার রাস্তা আর শ্মশান থেকে লাশের সারি কমতে শুরু করল। মারুফের তৈরি করা ফর্মুলায় গণহারে প্রতিষেধক তৈরি শুরু হল। 10 দিন পর ঢাকা শহর আবার তার পুরনো রূপে ফিরতে শুরু করল। মানুষের মুখে মাস্ক নেই, চোখে মৃত্যুর ভয় নেই, আছে শুধু মুক্তির আনন্দ। বাংলাদেশ সরকার মারুফকে জাতীয় বীর উপাধিতে ভূষিত করল। সেই বস্তির ছেলেটি, যাকে সবাই টোকাই বলে গালি দিয়েছিল, আজ সে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি। কিন্তু মারুফ কোথাও গেল না। সে বাবার নামে একটি বিশাল গবেষণাগার তৈরি করল, যেখানে তার মতো গরিব কিন্তু মেধাবী শিশুরা বিনামূল্যে বিজ্ঞান চর্চা করতে পারে। গল্পের শেষে মারুফ একটি সংবাদ সম্মেলনে বলল, বিজ্ঞান কোনো দামি ল্যাব বা সুন্দর পোশাকে থাকে না, বিজ্ঞান থাকে মানুষের সেবার মানসিকতায়। আমার বাবা বলতেন, প্রকৃতি যদি রোগ দেয় তবে প্রকৃতিই তার ওষুধ দিয়ে দেয়, আমাদের শুধু সেই চোখ দিয়ে দেখতে হয়। বন্ধুরা, মারুফের এই গল্প আমাদের শেখায় যে প্রতিভা কখনো বংশ পরিচয় বা টাকার ওপর নির্ভর করে না। একটা ছোট্ট ডায়েরি আর অদম্য সাহস দিয়ে জয় করা যায় বিশ্বের কঠিনতম বিপর্যয়কেও। আমাদের চারপাশে হয়তো এমন অনেক মারুফ ধুলোবালি মেখে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দায়িত্ব শুধু তাদের চিনতে পারা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।